আমার উৎপাদ কর নির্ধারণের ফর্মুলা কি? ধারা 45 কে যদি ফর্মুলায় আমরা নেই, এরকম একটা ফর্মুলায় নিতে পারি, অল আউটপুট ট্যাক্স প্লাস এসডি মাইনাস অল ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে কোনটা? রেয়াত যদি থাকে, আর অল ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেন অল ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস হবে, তাহলে আপনি আউটপুট ট্যাক্সটা নির্ধারণ করতে পারবেন। আর এই আউটপুট ট্যাক্স নির্ধারণ করার সময় আপনাকে ধারা 33 মনে রাখতে হবে। আপনি কোনো 6.3 ইস্যু করে ফেলছেন কিনা, আপনি কোনো পণ্য হস্তান্তর করছেন কিনা, আপনি কোনো অ্যাডভান্স পাইছেন কিনা, এই ঘটনাগুলো সবগুলা বিবেচনা নিয়েই আপনার আউটপুট ট্যাক্সটা নির্ধারণ করতে হবে। ধারা 45 অনুযায়ী আপনি যদি আউটপুট ট্যাক্স নির্ধারণ করতে হয়, আপনি যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট নির্ধারণ করতে হয়, ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের রিটার্নটা প্রস্তুত করবেন, তাহলে আপনার প্রথম কাজ কি হবে? কোন কোন দলিলা দিয়ে আপনি যাচাই বাছাই করবেন? আমি এখানে একটা তালিকা দিছি, দেখেন। আপনাকে দেখতে হবে এই মাসের রিটার্নে আপনি ক্রয়ের তথ্য কোনগুলো ইনক্লুড করবেন, মানে কোনগুলোর ক্ষেত্রে আপনি রেয়াত নেবেন, তাই না? অথবা ইম্পোর্ট থাকলে বিল অফ এন্ট্রি নেবেন। তাহলে এগুলার কি কাজ, কেন এগুলো আগে আপনাকে দেখতে হবে? দেখতে হবে কি এটা আমার ধারা 46-এর শর্তগুলো পরিপালন করছে কিনা, আমার যে বিল অফ এন্ট্রিটাকে আমি রেয়াত নিতে চাচ্ছি এটা 4 কর্মেয়াদের মধ্যে আছে কিনা, যে রেয়াতটা আমি নিতে যাচ্ছি এটা আমার সহগ ঘোষণার মধ্যে আছে কিনা, এটা আমার উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা, সেটার মূল্য বেড়ে গেল কিনা বা কমে গেল কিনা, অথবা আমার এই যে পার্সেসটা লোকাল পার্সেস আমি রেয়াত নিব, এটার ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হয়েছে কিনা, বা হওয়ার সম্ভাবনা আছে কিনা বা না হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই দলিলাদিগুলো কিন্তু আমাকে রিটার্ন প্রস্তুতের আগেই যাচাই বাছাই করতে হবে। আর যদি আপনি রেয়াতি প্রতিষ্ঠান না, তাহলে আপনাকে একটা জিনিস দেখলেই হচ্ছে যে আমার যে রাজকারী সমন্বয় করব এটা 4 কর্মেয়াদের মধ্যে আছে কিনা, তাহলেই আপনার প্রাথমিকভাবে সেরে গেল। আর যদি আপনি রেয়াত নেন, তাহলে আপনার সহগটার সাথে এটা কম্পেয়ার করতে হবে যে সহগের ঘোষিত মূল্যের সাথে এই ক্রয় মূল্যের ব্যবধান 7.5% বেশি হয়ে গেল কিনা, অথবা আপনি উৎপাদনকারী হলে আপনার প্রোডাক্টের রেসিপি অনেক সময় চেঞ্জ হয়, তার নতুন কোনো র মেটেরিয়ালস এখানে ইন হইলো কিনা, নতুন কোনো প্যাকেজিং মেটেরিয়ালস ইন হইলো কিনা, নতুন কোনো সেবা ইন হইলো কিনা, তো এগুলা বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কি আপনি রেয়াত নিবেন নাকি নিবেন না। তাহলে যখন প্রতিষ্ঠানটা বড় হয়ে থাকে এই ডকুমেন্টগুলো কি আপনার কাছে আসে? আপনি তো ভ্যাট ট্যাক্সে কাজ করেন, মাস শেষ হইলেই এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কমিউনিকেশন করে কালেক্ট করা। কোনো কারণে দেখা গেল সাপ্লাই চেইন অথবা ইম্পোর্ট ডিপার্টমেন্ট কমার্শিয়াল ম্যানেজার আপনাকে কোনো কারণে একটা বিল অফ এন্ট্রি 6 মাস পরে দিল, এটা কোনো সুবিধা পাবেন? আবার তার মনে নাই, তাহলে আপনার করণীয় কি? আপনার প্রতিষ্ঠানে আপনি সিস্টেম ডেভেলপ করতে হবে প্রতি 4 মাস পর পর যাতে আপনাকে ইম্পোর্টের সামারি যাতে দেয়, অথবা ব্যাংকের এলসির সামারি যাতে আপনাকে এনে দেয়, আপনি যাতে রিকনসাইল করতে পারেন যে আমার গত 4 মাসে যেগুলো আসছিল এগুলো সব দেখানো হয়েছে কিনা নাকি বাদ আছে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো আপনি যদি ডেভেলপ করেন তাহলে আপনার জন্য কাজগুলো সহজ হবে। তো এই জায়গাগুলোতে আবার দেখেন যে সাপ্লাই চেইন লোকাল পারচেজ করছে, অনেক সময় লোকাল পারচেজের ক্ষেত্রে বিলটা সাপ্লায়ার জমাই দেয় দেরিতে, আবার 6.3টার সাথে দেয় না, আবার তার পেমেন্টটা অ্যাকাউন্ট থেকে ব্যাংকিং চ্যানেলে হয় না, বা হওয়ার কথা ছিল কোনো কারণে আর্জেন্ট ইস্যুতে ক্যাশে দিয়ে দিয়েছে অথবা অন্য ব্যাংক থেকে দিয়ে দিয়েছে। সাপ্লায়ার আপনাকে পণ্য সরবরাহ করছে 6.3 দিয়েছে একটা, তাকে আপনি ব্যাংকিং এ দিয়েছেন, তার কিন্তু আরেকটা সিস্টার কোম্পানি নিয়েছে। তো এইগুলা আপনাকে নিশ্চিত না হয় রেয়াত নেওয়া যাবে। দেখেন এই এতগুলা কথা আমি কেন বললাম পার্সেস নিয়ে, সবগুলা কথাই কিন্তু আপনার রেয়াতের সাথে সম্পৃক্ত, সবগুলা কথাই আপনার রিটার্ন প্রস্তুতের আগেই আপনাকে প্রিপারেশন নিতে হবে, নিশ্চিত হইতে হবে। রিটার্ন একবার দাখিল করে দিলেন তারপরে এগুলা যায় না, আপনার লাভ নাই, তখন আপনি অ্যামেন্ডমেন্ট করতে গেলেও আপনাকে অনেক হ্যাসেল নিতে হবে। তারপরে দেখেন পণ্য বা সেবা বিক্রয় বা হস্তান্তরের দলিলাদি, অনেক সময় দেখা যায় বড় প্রতিষ্ঠানের কাছে ডিপার্টমেন্ট আলাদা থাকে, সেলস ডিপার্টমেন্ট আলাদা থাকে, বা ওয়্যার হাউস দূরে থাকে, ওখান থেকে 6.3 ইস্যু হয়, অথবা এক্সপোর্ট হয়েছে এক্সপোর্টের বিল অফ এক্সপোর্টটা আসে না, সেই ক্ষেত্রে আপনাকে এই ডাটাগুলো অ্যাকুমুলেট করতে হবে। কোনো কারণে আপনি যদি কোনো একটা সেলস কোনো একটা মাসে না দেখাইতে পারেন, তাহলে আপনার কি হইতে পারে? কর নির্ধারণ হইতে পারে, সুদ আসতে পারে। তাহলে আপনাকে এটা নিশ্চিত হইতে হবে 6.3 এবং 6.2 যাচাই করতে হবে, 6.1 6.2 তো এগুলো এন্ট্রি আছে কিনা। ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের বিক্রয়ের 6.3 ইস্যু করছেন, 6.2 তে এটা উঠে নাই, আপনি রিটার্নেও দেখাই দিয়েছেন, কিন্তু এই ঘটনা 2 বছর পরে যায় দেখা গেল যে আপনার 6.2 তে স্টক বেড়ে আছে 5,000 পিস, ফিজিক্যালি 5,000 পিস নাই, রিটার্নও তো আপনি দেখাইছেন, ভ্যাটও তো আপনি দিয়েছেন,
ঠিকই তো দিয়েছেন, কিন্তু স্টকটা দিয়ে ইনব্যালেন্স, ভ্যাট অফিস দেখা তো ওইটার উপরে বললো যে আপনি যেটা বিক্রয় দেখেন আবার ভ্যাট দেন, তাহলে কি করছেন? দুইবার দিচ্ছেন। তাহলে আপনাকে রিটার্নে কোনো বিক্রয় প্রদর্শনের আগে এটা নিশ্চিত করতে হবে এটার আপনার 6.3 ইস্যু হয়েছে কিনা, অথবা এই 6.3 6.2 তে স্টক মাইনাস করা হয়েছে কিনা। যদি না থাকে এটা রিটার্ন প্রস্তুতের আগেই আপনাকে নিশ্চিত করে নিতে হবে, ঠিক করে নিতে হবে, আর না হয় কিন্তু ভুল হওয়ার চান্স আছে। ক্রয় এবং বিক্রয় এই দুইটা প্রতি মাসে রিটার্ন করার আগেই আপনি ক্রয়ের তথ্য যেভাবে যাচাই করবেন, বিক্রয়ের তথ্য যাচাই করবেন, ক্রয় বহিও যাচাই করবেন, বিক্রয় বহিও যাচাই করবেন। দেখা গেল আপনি রেয়াত নিলেন 6.1 এ এন্ট্রি নাই, 6 মাস পরে দেখলেন যে এটা তো এন্ট্রি হয়নি, তাহলেও তো আপনার স্টক নেগেটিভ হয়ে যাবে। অথবা যেই মাসে রেয়াত নিচ্ছেন ওই মাস সে বা তার আগে যদি ক্রয়টা অন্তর্ভুক্ত না থাকে, এই রেয়াতটা কি ক্রয় বই হিসাবে এন্ট্রি না থাকার কারণে বাতিল হবে। তো এটাকেও আপনাকে যাচাই করে নিতে হবে। এবার বাকিতে উপকরণ ক্রয় করলে ব্যাংকিং চ্যানেলে কবে হবে, হয়েছে কিনা, এটা আপনি অ্যাকাউন্টসের সাথে একটা টাই আপ করতে হবে। ধরেন পারচেস করছে আজকে 4 মাস হয়ে গেল, টাকা দেয় নাই, তাহলে কি আপনি রেয়াতটা না নিয়ে থাকবেন? রেয়াতটা নেবেন। অ্যাকাউন্টস বললো যে আমি আগামী মাসে এটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করবো, আপনি নিয়ে বসে রাখবেন, আপনি আর এটাকে ফলো আপে নাই। 1 বছর পরে দেখা গেলো যে আসলে এই পেমেন্টটা ব্যাংকিং চ্যানেলে হয় নাই, ভ্যাট অফিস ট্রেস করে আপনার মামলা করে দিল, তখন তো জরিমানাও করবে। বাট আপনার কাছে সুবিধা কি, যদি আপনি এটা ট্রেকিং এ রাখেন, পরের মাসেও যদি আপনি অ্যাকাউন্ট থেকে নিশ্চিত হন ভাই এটাকে পেমেন্ট হয়েছে কিনা, ব্যাংকিং চ্যানেলে হয়ে থাকলে আমাকে ডকুমেন্ট দেন। আর যদি বলে যে না হয় নাই, তাহলে আপনি ওই রেয়াতটা বৃদ্ধিকারী সমন্বয় স্বইচ্ছায় করলে সর্বোচ্চ সমপরিমাণ আপনার রেয়াতটা নিজেই বাতিল করলেন, বাট ভ্যাট অফিস করলে দ্বিগুণ জরিমানাও করবে। তাহলে আপনাকে এটাও ট্রেসে থাকতে হবে, এটার জন্য আপনি সিস্টেম ডেভেলপ করতে হবে আপনার প্রতিষ্ঠানে। আবার উপকরণ ক্রয় বা সেবার বিপরীতে উচ্চ কর্তনের ব্যাপার আছে কিনা। আপনি উপকরণ ক্রয় করলেন, উপকরণ ক্রয়ের ক্ষেত্রে আপনি এমন কারোর কাছ থেকে ক্রয় করলেন সে আপনার কাছে যোগানদার, তার উচ্চ কর্তন আপনি করেছেন কিনা এটা আপনাকে নিশ্চিত হইতে হবে। আপনি রিটার্ন করে ফেললেন, উচ্চ কর্তন জমা দিলেন না, বছর শেষে যদি এগুলা হিসাব হয় তাহলে আপনাকে অন্তত সুদ তো দিতে হবে, জরিমানা হলো কত, 25,000 টাকা জরিমানা হবে। তো এটা আপনাকে হিসাব করতে হবে। For more content.